আপনারা দেখছেন তলাশ। নমস্কার, তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং অবশ্যই আজকেও কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে আমরা পেয়ে গেছি। তার কাছে অনেক কিছু জানবো। প্রেগনেন্সির ব্যাপারে আজকে আমাদের আলোচনা। প্রেগনেন্সি একটা সুখবর সবার ক্ষেত্রে, যারা নতুন বিয়ে করেছেন বা অনেকদিন প্ল্যান করার পর প্রেগনেন্সি নিতে চেয়েছেন, কারোর আবার আসেও না, কিন্তু এটাও একটা সমস্যা। প্রেগনেন্সির মানে আসছে না কিছুতেই চেষ্টা করে, তো এগুলোর জন্য ভীষণভাবে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়াটা খুব দরকার এবং আপনারা নেন, আপনারা সচেতন। কিন্তু আমরা আজকে বিভিন্ন কমপ্লিকেশনগুলো নিয়েও আলোচনা করব প্রেগনেন্সির ক্ষেত্রে। তো ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। ফোন ইন লাইভ, আপনারা ফোনে আসবেন নিশ্চয়ই, আমাদের নাম্বার রয়েছে টিভিতে, এবং আমাদের যিনি ডাক্তারবাবু তার সঙ্গে আলাপ করবো। তার রেড বক্সে আমরা পার্সোনাল নাম্বারটা দিয়ে রেখেছি টিভিতে, আর কোথায় কোথায় তাকে আপনারা পাবেন সব আমি বলবো অনুষ্ঠান চলাকালীন। আগে আলাপ করাবো, তিনি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিয়ান এবং ল্যাপারোস্কোপিক সার্জন, তিনি ডক্টর সুচিস্মিতা হালদার। নমস্কার এবং স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ডক্টর হালদারকে আমরা আগেও পেয়েছি আমাদের শোতে, আবারও পেলাম। আজকে আমরা খুব আনন্দিত এবং এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল আমাদের ক্ষেত্রে। তো এটা নিয়ে আলোচনা শুরু করব যে প্রেগনেন্সির আগে বা প্রেগনেন্সির সময় বা পরে কি কি সমস্যা হয় বা হতে পারে, এই সময় আপনাদের কি কি করা উচিত, সবটাই কিন্তু জানবো, তাই তো? একদম। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা নমস্কার সবাইকে। আর এই প্রোগ্রামে আবার আসতে পেরে খুব ভালো লাগছে, কিছু কিছু কথা আবার বলবো। আর সোনার বাংলা টিমকে পুরো খুব ধন্যবাদ আমাকে আবার ডাকার জন্য। আচ্ছা, প্রেগনেন্সি কিন্তু একটা খুব ভাস্ট বিষয়, খুবই আনন্দের একটা সময়, কিন্তু এই সময় অনেক কিছু কমপ্লিকেশনই মাঝে মাঝে হয়ে যায়। এবার আমাদের আজকের আলোচনা, আমরা সেটা আগে, মধ্যে বা প্রেগনেন্সির পরে কিভাবে কি প্রিকশন নিলে, সাবধানতা অবলম্বন করলে এই সময়টা একদম খুব সুন্দরভাবে চলতে পারে, বা কোনো যদি প্রবলেম আসে সেটা আগে থেকে আমরা কিভাবে এড়াতে পারি। তো প্রথম কথা, যে প্রেগনেন্সি প্ল্যান করার আগে কি করা উচিত। মানে আপনি ভাবছেন যে আপনারা প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন, বিয়ে হয়ে গেছে, কিছুদিন হয়েছে, তো আগে হয়তো কোনো টেস্ট করা নেই, কখনো হয়তো প্রয়োজন পড়েনি, তো আপনারা প্ল্যান করতে চাইছেন। তো মোটামুটি যেটা 1 মাস বা 3 মাস আগে, যেটা পসিবল 3 মাস আগে হলে খুব ভালো, না হলে অ্যাটলিস্ট মিনিমাম 1 মাস আগে একটু কিছু বেসিক রুটিন চেক আপ কিন্তু করে নেওয়া দরকার। যেমন আমাদের শরীরে তো আজকাল সবারই কম বেশি ওজন বেশি থাকে, সেক্ষেত্রে লাইফস্টাইল ডিসঅর্ডার যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তেমনই থাইরয়েড বা সুগার বা প্রেশার কমনলি অনেকেরই দেখা যায়। কোলেস্টেরলের সমস্যা অনেকের থাকে। তো প্রেগনেন্সি নেওয়ার আগে আমাদের কিন্তু একবার আগে থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া, সমস্ত কিছু শরীরে ঠিক আছে নাকি, কোনো ক্রনিক প্রবলেম আগে থেকে যাচ্ছে নাকি, থাকলে তার ডায়াগনোসিস, বা আগে থেকে নিজের শরীরের সমস্ত কিছু নর্মাল করে তারপর প্রেগনেন্সির জন্য ট্রাই করলে খুব ভালো হয়। আরেকটা জিনিস, আগে থেকে কিছু সাপ্লিমেন্টেশন নিলে খুব ভালো হয়, সেটা কিন্তু ডাক্তারের সাথে কথা বললে সেটা 1 মাস আগে থেকে খুব ভালো হয়, যদি 3 মাস আগে থেকে স্টার্ট করা যায়। তো ফার্স্ট কাজ যেটা করা উচিত, একবার ডক্টরের সাথে দেখা করা, কি করলে, কিভাবে চললে, কি টেস্ট করলে কিছু খুব কমন প্রবলেম যেগুলো অ্যাভয়েড করা যেতে পারে সেগুলো জানা যায়। বাহ। আচ্ছা, এবার আসি প্রিপারেশন, মানে আগে কি করণীয়। ডক্টরস চেকআপটা খুব দরকার নিশ্চয়ই, এবং তারপর যারা ওষুধ খায়, ধরুন প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ বা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, অনেক পেশেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে কি করণীয়। আবার হাজবেন্ডের টেস্টের ক্ষেত্রেও অনেকে খুব উদ্বিগ্ন হয়ে ওঠে, যে হাজবেন্ডের টেস্টটাও নিশ্চয়ই খুব দরকার। এই 3টে বিষয় নিয়ে একটু বলে দিন। হ্যাঁ, যেমন অনেকেরই কিন্তু আজকাল ক্রনিক মেডিসিন, মানে অনেক দিন আগে থেকে কিছু মেডিসিন চলছে, এরকম অনেকেরই আছে। যেমন খুব কিছু না হলেও হয়তো হালকা প্রেশারের ওষুধ কিছু চলে, কারো হয়তো ছোটোবেলা থেকে নার্ভের কম বেশি সমস্যা থাকতে পারে, এটা খুব কমন নয়, কিন্তু কারো চলে। হার্টের সমস্যা থাকতে পারে, শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, সুগারও কারো থাকে। তো এইগুলো কিন্তু অনেক মেডিসিন প্রেগনেন্সিতে সেফ, কিন্তু কিছু জিনিস প্রেগনেন্সিতে চলা খুব দরকার, যেমন থাইরয়েড একটা তার মধ্যে। আর কিছু জিনিস আবার ওষুধ কিছু পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করে দিতে হয়, না হলে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। তা সেগুলো কিন্তু পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আচ্ছা, আরেকটা জিনিস হাজব্যান্ডের টেস্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকে যারা প্রথম ফোন আছে ডক্টর হালদার, নেব নিয়ে তারপর আমরা আবার আলোচনায় আসছি। কেউ একজন ফোনে এসে গেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার।
আমার মেসেজ ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু পারিবারিক মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মিসক্যারেজ হচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাও একটা খুব বিশাল সমস্যা প্রেগন্যান্সিতে, পার্টিকুলারলি আপনাদের। আচ্ছা, ফোনটা বোধহয় ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এইটা যেটা সমস্যা, ডেফিনেটলি এটা নিয়ে আমরা খুব ডিটেলসে এই মুহূর্তে যাওয়া মুশকিল, বাট হ্যাঁ কিছু কিছু জিনিস বলে দেওয়া যায়। যেমন এই মুহূর্তে আমি বলছিলাম যে সুগার, থাইরয়েড, এইগুলো থেকে কিন্তু মাঝে মাঝে খুব এই যে প্রেগন্যান্সি লস হয়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এনাদের যদি বয়স কিছুটা উপরে চলে যায়, কিছু কিছু ক্রোমোজোমাল প্রবলেম, মানে জিন ঘটিত প্রবলেম আসার চান্সেস থাকে, সেগুলো দেখে নিতে হয়। কিছু কিছু ইনফেকশন থেকে হতে পারে, বা কখনো কখনো নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি নিজের শরীরের এগেনস্টে অ্যাক্ট করে। তো এগুলো নিয়ে অনেক ডিটেলসে বলা যায়, বাট জেনারেলি এগুলো অনেক কিছু ডিটেলসে কিন্তু একটু টেস্ট লাগে যদি দুবারের বেশি অ্যাবর্শন হচ্ছে। তো ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটা খুব সেক্ষেত্রে দরকার কিন্তু আমাদের কাছে আসলে সেটা আমরা গাইড করতে পারবো। আচ্ছা, হাজবেন্ডের ক্ষেত্রে যেসব টেস্টগুলোর প্রয়োজন, হ্যাঁ, তো যেটা ইনিশিয়ালি হাজবেন্ডদের, যেটা আমি এক্ষুনি এই বিষয়ে বলছিলাম, টেস্টটা তখনই দরকার যখন প্রেগন্যান্সি আসছে না, কিছুতেই তাই তো, অনেক দিন ধরে কারো হয়তো বয়স অনেকটা হয়ে গেছে, বা কেউ হয়তো ওভারওয়েট, তাদের ওই থাইরয়েড, সুগারের সমস্যা থাকতে পারে, প্রোল্যাকটিন, মানে কিছু কিছু হরমোনাল সমস্যা থাকতে পারে। যদি না আসছে তখন কিন্তু ডেফিনেটলি করা দরকার। একদম শুরুতে ইনিশিয়ালি হয়তো ব্লাড গ্রুপ, একটা থ্যালাসেমিয়া ট্রেট, এই দুটো কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দেখে নেওয়া দরকার একটু। বাকিগুলো যখন যদি বেবি না আসছে তখন গিয়ে ইন ডিটেলস দেখা। ঠিক, সব সময় ডক্টরসের চেকআপে থাকতেই হবে। সে আপনি প্রেগনেন্ট হলেন বা হচ্ছেন না, ট্রাই করেও, অনেক চেষ্টা করেও, তখনও কিন্তু ইমিডিয়েট সময় নষ্ট না করে ভালো গাইনোকোলজিস্টের পরামর্শটা নেওয়া খুব দরকার। ডক্টর সুচিস্মিতা হালদারের একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিন টিভি থেকে। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ হচ্ছে, কেননা গাইনোকোলজিস্টের কিন্তু সব সময় দরকার পড়ে। তো আপনারা অবশ্যই কিন্তু নাম্বারটা লিখে নিন, সেভ করে নিন ফোনে, যে কোনো সময় আপনারা কিন্তু তাকে কন্ট্যাক্ট করতেই পারবেন। আমি বলে দিই তিনি কোথায় অ্যাটাচড আছেন, একটু বলে দিই, তারপর আবার প্রশ্নের ক্ষেত্রে আসবো আমরা। ডক্টর সুচিস্মিতা হালদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। তার ফোন নাম্বার 8017150086। আচ্ছা, তাকে আপনারা পাচ্ছেন, আমি বলে দিই, অ্যাটাচড টু অ্যাসোসিয়েট কনসালটেন্ট, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। এছাড়া দিশান হসপিটাল কলকাতা, আরএসভি হসপিটাল কলকাতা, যেটা টালিগঞ্জ ফাঁড়িতে রয়েছে। আচ্ছা, নারায়ণ হসপিটাল, যোগীরাজ নার্সিং হোম, আমতলা। এছাড়া বেহালা, গড়িয়া, মুকুন্দপুরেও পাচ্ছে, ইএম বাইপাসেও চেম্বার আছে। আপনারা শুধু ডক্টর হালদারের ফোন নাম্বারটা লিখে রাখুন, সেভ করুন, ছবি তুলে নিন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা পরেও থাকবে, আপনারা কিন্তু পরেও আবার দেখে নিতে পারবেন। এগুলো ইনফরমেটিভ প্রোগ্রাম, এগুলো সবার জনস্বার্থে প্রচারিত এই অনুষ্ঠানগুলো। তাই আমরা ডক্টর হালদারকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। প্রোগ্রাম করলে আপনারা উপকৃত হবেন। 8017150086 এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই। আচ্ছা ডক্টর হালদার, এবার আসি, যারা প্রেগনেন্সি যখন পজিটিভ দেখা গেল, প্রেগনেন্ট হতে মানে পেরেছেন, বুঝবেন কি করে, সিমটমস গুলো কি কি? আচ্ছা, রাইট, হ্যাঁ, এবার এটাও ইম্পর্টেন্ট। অনেকে খুব কনফিউশনে থাকে, কিভাবে বুঝবো আমার বমি হচ্ছে, মাথা ঘুরছে, দুর্বল লাগছে। দেখে নেব কে আছেন, দেখে তারপর আবার আমরা আলোচনায় আসছি। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, আমি পায়েল সরকার বলছি, বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে পায়েল সরকার, বলুন। আমি ম্যাডামকে বলছি যে আমার ভাইয়ের মেয়ে 5 বছর বিয়ে হয়েছে, তারপরে বাচ্চা হয়েছে। হচ্ছে না। আচ্ছা, 5 বছর হয়ে গেল, বাচ্চা হচ্ছে না কিছুতেই। এখন কি করতে হবে ম্যাডামকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, বাহ, অ্যাডভাইস করলে আমি এভাবে আমার ভাইয়ের মেয়েকে বলবো। এতদিন হয়ে গেছে, 5 ইয়ার্স কমপ্লিট, শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এবার শুনুন কি বলছেন। উনি কি ওনার, না আপনি একটু ম্যাডামের প্রশ্নটা শুনে নিন। একটা কথা জিজ্ঞেস করছেন ডক্টর হালদার, একটু শুনে নিন। আপনি
আচ্ছা হ্যাঁ বলছি ওনার কি রুটিন টেস্ট কিছু করা হয়েছে পরীক্ষা হয়েছে, কোনো পরীক্ষা করিয়েছে? হ্যাঁ এগুলি বেশিরভাগ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ অনেকে তো মানে একদম করেছে, তবে খুব একটা মেজর পাচ্ছে না, কিন্তু এইদিকে আবার ইস্যুটাও হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা আর কি করতে হবে সেটাই অ্যাডভাইস করতে হবে ম্যাডামের। আচ্ছা ঠিক আছে, আপনি এবার শুনুন। হ্যাঁ আপনি শুনুন কি করণীয়, ডক্টর হালদার সব প্রপার গাইডলাইন্স দিয়ে দিচ্ছেন, আপনি জেনে নিন, শুনে নিন এবার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ 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 তো এই ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে, যেটা আমি বলছিলাম রুটিন কিছু কিছু জিনিস, যেমন আমাদের শরীরে সমস্ত কিছু নর্মাল আছে নাকি দেখে নেওয়া, সেক্ষেত্রে যদি সেগুলো নর্মাল না থাকে তখন কিন্তু সেগুলো প্রবলেম, মানে হরমোনাল ডিসব্যালেন্স যদি থাকে নাম্বার 1, সেটাতে সমস্যা হতে পারে, সেগুলো দেখে নেওয়া। এরপর কিছু কিছু সাপ্লিমেন্ট, যেটা আমি বলছিলাম প্ল্যান করার আগে ডক্টর ভিজিট, তো সেইগুলো কিন্তু স্টার্ট করা। যদি সেগুলো হয়ে গিয়ে থাকে, ধরে নিলাম যেহেতু 5 বছর হয়ে গেছে, তাহলে হয়তো অনেক কিছুই টেস্ট হয়েছে সব কিছু। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস বা বীর্য পরীক্ষা, আর একটা সেকেন্ডলি হচ্ছে যেটা খুব কমনলি করা হয় না, কিন্তু এতদিন যদি প্রেগনেন্সি না আসে তাহলে দেখা দরকার, মানে বাচ্চার ঘরের ভিতরটা বা টিউবগুলো, দুদিকে যে টিউব থাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, সেইগুলো পেটের নাকি সেখানে কোনো ইনফেকশন আছে নাকি, তো সেটার কিছু কিছু টেস্ট হয়। সেইগুলো না সমস্যা যদি থাকে তাহলে কিন্তু প্রপার ওয়েতে বেবি আসতে না পারে, সেগুলো ট্রিট না করলে, বা কিছু কিছু টিউমারও থাকে, তো সেইগুলো একটু দেখে নিতে হবে। এবার সেগুলো পেশেন্টের সাথে কথা বলে ইন ডিটেলস বলে দিতে হবে কি করা। ঠিক, আপনি ফোন করলেন পায়েল সরকার বেলঘরিয়া থেকে, আপনি নাম্বারটা লিখে দিন, মানে লিখে নিন, আর ভাইয়ের মেয়েকে দিয়ে দিন নাম্বারটা, যাতে ডক্টর হালদারের সঙ্গে ডাইরেক্টলি উনি এসে যাতে একটু দেখাতে পারেন। হাজবেন্ডের টেস্ট করাটাও কিন্তু খুব দরকার, বলেই দিলেন ডক্টর হালদার। হ্যাঁ এই দিকটা মাথায় রাখবেন। আচ্ছা আমরা চলে আসি এবার প্রেগন্যান্সি পজিটিভ হলে মানুষ মানে পেশেন্ট কিভাবে বুঝবেন। তো হ্যাঁ, যেটা আমি বলতে শুরু করেছিলাম যে অনেকেই ভাবেন যে কিভাবে বুঝবো যে গা বমি হচ্ছে, মাথা ঘুরছে, খুব দুর্বল লাগছে, তাহলে কি প্রেগন্যান্সি চলে এলো। এবার এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ ট্রু, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু কনফার্মেশন নয়। অনেক ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স, মানে হয়তো মেন্স হলো না অনেক দিন, সেক্ষেত্রেও কিন্তু সেম সিমটমগুলো হতে পারে। কারো কারো থাইরয়েডের সমস্যা থাকলো, সেক্ষেত্রে হতে পারে। তাহলে কিভাবে আমরা বুঝবো যখন যদি মেন্স হচ্ছে না বা মাসিক বন্ধ হয়ে গেল, একটা মাসে হলো না, তাহলে সেখান থেকে মোটামুটি আমরা যেটা বাড়িতেই করতে পারি কি একটা ওই ইউরিন প্রেগনেন্সি টেস্ট বা কিটে টেস্ট যেটা বলে প্রেগনেন্সি টেস্ট, ওটা ডেট থেকে 7 বা 10 দিন ওভার হয়ে গেলে একটা টেস্ট করা। সেটা যদি পজিটিভ থাকে তাহলে ডেফিনেটলি প্রেগনেন্সি হরমোন পজিটিভ, কিন্তু এরপর কনফার্মেশন কিন্তু ডাক্তারের কাছে গিয়েই করতে হবে, গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে। কিন্তু হ্যাঁ ওই কিটে পজিটিভ আসা মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি, বাকি কিন্তু সিমটমস কোনোটাই কনফার্মেটরি নয়। ইনফ্যাক্ট মেন্স হচ্ছে না সেটাও কিন্তু কনফার্মেশন না হতে পারে। আচ্ছা, ভালো করে শুনে নিয়েছেন। আচ্ছা এবার জানবো যে প্রেগনেন্ট হয়েছেন মানে জানলেন, তারপর কি করণীয়, কি করবেন পেশেন্ট? হ্যাঁ, এবার যারা বেশিরভাগই কিন্তু আগে থেকে ডক্টর ভিজিট করেন না বা অতটা প্ল্যান্ড হয়তো হয় না, এবার দেখা গেল কি প্রেগনেন্সি পজিটিভ এসছে, তাহলে তখন কিন্তু একদম তাড়াতাড়ি ডক্টরের সাথে ভিজিট করার দরকার। তার কিছু কিছু কারণ আছে। ফার্স্টলি দেখা উচিত যে এই যে রক্ত পরীক্ষাগুলোর কথা বলছিলাম, ব্লাড টেস্টের কথা, কি শরীরে সমস্ত ফাংশনস নর্মাল আছে কিনা। সেগুলো না থাকলে কিন্তু প্রপার ওয়েতে যে একটা প্রেগনেন্সি সুন্দরভাবে বাড়বে বা তৈরি হবে, আস্তে আস্তে এগোবে, সেগুলো কিন্তু না হতে পারে, অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে। আর সেকেন্ডলি প্রেগনেন্সি কিন্তু ঠিকঠাক জায়গায় আছে নাকি সেটা দেখে নেওয়া খুব দরকার। তো সেগুলো একদম তাহলে প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পরে ডক্টরের কাছে যাওয়া এবং গাইনোকোলজিস্টের কাছে যাওয়া এবং সেগুলো দেখে নেওয়া কি তার সমস্ত কিছু ঠিক আছে নাকি। আচ্ছা, আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে কি কি সমস্যা কমনলি দেখা যায়? হ্যাঁ, এবার কিছু কিছু সমস্যা যেমন ভীষণ কমন প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে, সকালে উঠে বমি হচ্ছে, সারাদিন হয়তো খুব হচ্ছে না, কিন্তু সকালে উঠে খুব বমি হচ্ছে, যাই ঘটছে খাচ্ছে উঠছে বমি হচ্ছে। তো বমি একটা খুব কমন প্রবলেম, কারো কারো কম বমি হয়, কারো কারো ভীষণ বমি হয়। এটাকে কিন্তু একটা প্রেগনেন্সি হরমোন রিলেটেড, মানে প্রেগনেন্সির যে হরমোনটা বাড়ে সেই জন্য অনেক ক্ষেত্রে এই বমিটা হয়, বাট সবার হবে সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে জ্বর জ্বর ভাব, উইকনেস, এইটা কমন। কিছু কিছু ক্ষেত্রে পেটে হালকা হালকা ব্যথা, ইনিশিয়ালি নয় পরের দিকে হালকা ব্যথা।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন বাচ্চার ঘরে মানে ভ্রূণ যেটা সেটা বাচ্চার ঘরে ভ্রূণ নয় আগের স্টেজে যখন বাচ্চার ঘরে এসে লাগছে সেই সময় একটা হালকা ব্লিডিং বা স্পটিং দেখা যাচ্ছে। এইগুলো খুব কমন সিমটম, হালকা সর্দি কাশি এগুলো কিন্তু কমনলি দেখা যায়। চেক আপের ক্ষেত্রে এবার আসি, মানে প্রেগনেন্ট মাদার যখন তখন কখন কিভাবে কতটা সময়ের ইন্টারভ্যালে চেক আপটা করা উচিত এইটাও জানা খুব দরকার। যেটা হচ্ছে ইনিশিয়ালি একটা তো ফার্স্ট ভিজিটের কথা আমি বললাম, যেটা একদম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে আপনি জানলেন তখনই গিয়ে চেক আপটা করালেন, তার মানে সেটাতে কনফার্ম হলো কি প্রেগনেন্সি আছে, ঠিক জায়গায় আছে, সেই দুটো জিনিস। এরপরে জেনারেলি মান্থলি চেক আপ করলে খুব ভালো, মাসে মাসে চেক আপ, যাতে কারণ এই সময় ব্লাড লেভেলস খুব ফ্লাকচুয়েট করে, রক্ত কমে যায় কারণ রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়ে যায়, থাইরয়েড লেভেলসের চেঞ্জেস হয়, সুগার এসে যায় কারো প্রেশার চেঞ্জ হয়ে যায়, যেগুলো খুব কন্ট্রোলে রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এইগুলো কিন্তু এভরি মান্থ মনিটরিং দরকার। তারপরে যেটা কয়েকটা খুব কমন ভিজিট যেমন 11 সপ্তাহ বা 18 সপ্তাহ, এইগুলোতে বাচ্চা ঠিকঠাক ডেভেলপ হতে পারে হচ্ছে নাকি, তার কিছু রিস্ক আছে নাকি, তার কিছু অ্যাসেসমেন্ট হয়। তারপর 22 সপ্তাহে একটা কার্ডিয়াক চেক হয় বাচ্চার। তারপরে শেষের দিকে গিয়ে এই যে মান্থলি ভিজিটগুলো হলো শেষের দিকে মানে 28-32 সপ্তাহে যখন যাচ্ছেন সেই সময় 2 সপ্তাহ ছাড়া বা একদম শেষের দিকে এবং 34 সপ্তাহ সেই সময় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সপ্তাহে একটুখানি পসিবল হলে দেখানো, কারণ বেশ কিছু সমস্যা হতে পারে যেটা হয়তো নিজে বোঝা যায় না, বা কখন ডেট হবে কখন ভর্তি হবেন সেইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। সব সময় ডক্টরের কাছে থাকুন। প্রেগনেন্সি হচ্ছে না সেক্ষেত্রে তো আসতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। আবার প্রেগনেন্ট হয়ে গেছেন তখনও কিন্তু একটা ডেইলি চেক আপ বা রেগুলার একটা টাচে থাকা ডক্টরের সাথে খুব দরকার। আমরা কথা বলছি ডক্টর সুচিস্মিতা হালদারের সঙ্গে। তিনি কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জন, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। 8017150086 রেড বক্সে যে নাম্বারটা টিভিতে ডিসপ্লে হচ্ছে সেটা পার্সোনাল নাম্বার, আপনারা লিখে রাখুন। লাইভে আছে আরো কিছুক্ষণ, আপনারা ফোনে কথা বলতে চাইলে চলেও আসুন। আর অবশ্যই এবার আসবো যে ব্লিডিং এর ক্ষেত্রে, প্রেগনেন্সিতে অনেকেই বলেন ব্লিডিং হচ্ছে, তো এটার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, এই ব্লিডিং জিনিসটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। ব্লিডিং মানে রক্তক্ষরণ, মানে মাসিকের রাস্তা থেকে বা বাচ্চা হওয়ার রাস্তা থেকে যে ব্লিডিংটা আসছে, এবার সেটা কিন্তু শুরুতে হয় কারো মাঝখানে, কারো শেষের দিকে। এবার কোন ব্লিডিংটা হলে কতটা চিন্তা করা দরকার, ইনিশিয়ালি যেমন বললাম একদম শুরুতে যখন অ্যাটাচমেন্ট হচ্ছে, ইমপ্লান্টেশন হচ্ছে, শুরুতে একদম প্রেগনেন্সি আসছে সেই সময় একটা স্পটিং দেখা দিতে পারে, বা অল্প ব্লিডিং, হালকা কোমরে ব্যথা, সেটা কিন্তু কারো ক্ষেত্রে নর্মাল। কিন্তু কারো ক্ষেত্রে যেমন কোনো ক্ষেত্রে এমন কিছু প্রেগনেন্সি আসে যেটা হয়তো জেনেটিক কিছু প্রবলেম থাকতে পারে, বা ইউট্রাসের সাপোর্ট হয়তো ঠিকঠাক নেই, সেটা হয়তো গ্রো করছে না বা করবে না, সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্লিডিং বেশি হতে পারে, আস্তে আস্তে অ্যাবর্শনের দিকে যেতে পারে। মাঝামাঝি দিকে গিয়ে কারো হয়তো যে ফুলটা তৈরি হচ্ছে প্ল্যাসেন্টা, সেটা হয়তো নিচের দিকে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেইটা থেকে চাপ পড়ে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে। শেষের দিকে গিয়ে প্রেগনেন্সি যখন একদম শেষের দিকে, এই যে ফুলটা যদি নিচের দিকেই থাকলো, এই জিনিসটাও খুব ডেঞ্জারাস। মাঝে মাঝে কিন্তু ব্লিডিং ওটা থেকে আস্তে আস্তে দেখা দেয়, যেটা কিনা বাচ্চার গা থেকে বা মায়ের গা থেকে, দুজনের গা থেকে অল্প আসছে, বাচ্চা থেকে তো ডিরেক্টলি আসছে। তো সেটা কিন্তু ভীষণই ডেঞ্জারাস। যদি হয় তাহলে সঙ্গে হঠাৎ করে হতে পারে, বেশি হতে পারে, সঙ্গে কিন্তু ডক্টর দেখানো দরকার। ইন কেস বা সামারিতে বলি, ব্লিডিং যখনই হোক সেটা কিন্তু একবার ইম্পর্টেন্স দিয়ে, কম হলো থেকে গেল তাও ইম্পর্টেন্স নিয়ে দেখিয়ে নেওয়া দরকার খুব, কারণ অনেক রিজন হয় যেটা মায়ের জন্য ক্ষতিকারক, বা মায়ের হয়তো বুঝতে পারছে না, দুদিন পরে গিয়ে হঠাৎ করে খুব ডিটোরিয়েট করে গেল কন্ডিশন, বা বেবির কিছু একটা হঠাৎ করে সমস্যা হয়ে গেল, তো সেগুলো কিন্তু ডায়াগনোসিস তাড়াতাড়ি দরকার। অনেকের আবার দেখা যায় হালকা ব্লিডিং সঙ্গে পেটে ব্যথাও হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, তো সেটা কতটা বিপজ্জনক? হ্যাঁ, এটা যেটা বলছিলাম, হয়তো হালকা ব্লিডিং অনেকে গুরুত্ব দিল না, হয়ে কমে গেল, হালকা ব্যথা বা বেশি ব্যথা হলো, কমে গেল শুরুর দিকে, তো এটা কিন্তু অনেকে গুরুত্ব দেয় না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খুব জানা দরকার, একটা টার্ম আছে একটোপিক প্রেগনেন্সি যাকে বলে, মানে বাচ্চার ঘর ইউট্রাসে নয়, তার বাইরে কিছু জায়গায় প্রেগনেন্সি আসতে পারে, যেমন কমনলি টিউবসে, বাচ্চার ঘরের দুদিকে সেই দুটো টিউব থাকে, সেইখানে প্রেগনেন্সি আসতে পারে, বা ওভারিজে এলো বা বাইরে এলো, যেগুলো চান্সেস কম,
কিন্তু না জানা থাকলে সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। এবার এই সব জায়গায় যদি প্রেগন্যান্সি আসে তাহলে সেখানকার আশেপাশে পেশি কিন্তু খুব বেশি মোটা হয় না, মানে বাচ্চা ধরে রাখার মতো ক্ষমতা সেই সব জায়গায় থাকে না, যেটা নর্মালি ইউটেরাস বা বাচ্চার ঘরে থাকে। তো একটা সময় পরে যখন বাচ্চা বড় হচ্ছে সেখানে সেটা কিন্তু ফেটে যেতে পারে পেটের মধ্যে, আর সেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। ব্লিডিংটা কিন্তু যেটা হয় সেটা পেটের মধ্যে ইন্টারনালি হয়। তো সেটা কিন্তু সাময়িকভাবে আর্লি ওই হালকা স্পটিং, হালকা ব্যথা দিয়েই শুরু হতে পারে, তারপর হঠাৎ করে কিন্তু প্রেগনেন্ট মাদার কিন্তু কোল্যাপস বা শকে চলে যাওয়ার চান্সও আছে। আর খুব রেয়ারলি কিন্তু কিছু কিছু সিগনিফিক্যান্ট ম্যাটার্নাল ডেথস মারাও গেছেন মারা। তো এই জিনিসটা নিয়ে কিন্তু একটু অ্যাওয়ারনেস দরকার, সবাই কিন্তু ব্যাপারটা জানেন না। তাই জন্য ব্লিডিং হলে বা ব্যথা হলে সবসময় কিন্তু একটু দেখিয়ে নেওয়া দরকার কি প্রেগনেন্সি ঠিক আছে তো, জায়গায় আছে তো, সেটা দরকার। আরেকটা জিনিস যেটা বললাম শেষের দিকে ফুলটা যেটা নিচের দিকে থাকতে পারে, তো ওই যে ব্লিডিংটা হলো অল্প হলেও ফুলটা কোথায় আছে দেখে নেওয়া, বেবি সেফ আছে নাকি দেখে নেওয়া, সেগুলো খুব দরকার। আচ্ছা, এমার্জেন্সি ক্ষেত্রে মানে কখন ভর্তি হবে পেশেন্ট বা কোনো এমার্জেন্সি হলো কিভাবে বুঝবে চট করে ভর্তি হওয়াটা কতটা দরকারি, এই ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ, তো একটা তো আর্লি প্রেগন্যান্সিতে যেটা বললাম, যদি হট করে ভীষণ ব্লিডিং হলো, এটা কম ব্লিডিংয়ে বললাম যেটার জন্য তাড়াতাড়ি ডায়াগনোসিস দরকার, কিন্তু কারো কারো তো হয় ভীষণ ব্লিডিং শুরু হলো, তো সেই সময় বাড়িতে ওয়েট না করে যেন তাড়াতাড়ি একটু কনসাল্ট করা হয়। তার কারণ অনেক সময় বেবি হয়তো ঠিক নেই, বেবি বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বেরিয়েও যায়, মা ঠিক থাকেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেরোতে না পেরে আটকে থাকে, সেটার ক্ষেত্রে মানে ভীষণ ব্লিডিং হতে পারে, প্রচুর ব্লাড লস হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন দরকার। মিড প্রেগনেন্সিতেও এইসবের চান্স একটু আছে, খুব শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, মাথা ঘুরে পড়ে যাচ্ছি এরকম যদি হয়, কারণ মিড প্রেগনেন্সিতে একটু হার্টের সমস্যা কখনো কখনো দেখা দিতে শুরু করে, তো সেইগুলো ইগনোর না করা একদম। শেষের দিকের কথা বলি, শেষের দিকে তো ডেফিনেটলি এই ব্লিডিং যেগুলো আমি অলরেডি বলেছি, ব্লিডিং, শ্বাসকষ্ট, এইটা। আচ্ছা, শেষের দিকে একটা জিনিস খেয়াল রাখা খুব দরকার কি বেবি মুভমেন্ট বা বাচ্চা নড়াচড়া ঠিক থাকছে নাকি। তো সেটা কিভাবে, মোটামুটি এভরি আওয়ার যেন অল্প 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 বেবি মুভমেন্ট বোঝা যায়, সেটা যদি না হয় শেষের দিকে গিয়ে, তাহলে কিন্তু বেবি ঠিক থাকছে নাকি একবার দেখিয়ে নেওয়া খুব দরকার। এরপর তো কখন এক্স্যাক্টলি ভর্তি হওয়া দরকার শেষের দিকে, তো যদি ব্যথা ব্যথা হালকা হালকা হতে থাকে শেষের দিকে, কিন্তু সেক্ষেত্রে এই বাচ্চা নড়াচড়া ঠিক থাকা দরকার, আর ব্যথাটা খুব বাড়ছে না সেটা বোঝা দরকার। যদি ব্যথাটা ক্রমশ আস্তে আস্তে বাড়ছে, কোমরে পায়ে খুব যন্ত্রণা ছড়িয়ে পড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়া দরকার। যদি জল ভাঙছে বা ওয়াটার লিক করছে বা ব্লাড ব্লিডিং যেটা আমি অলরেডি বললাম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়া দরকার। আর এই কিছুই দেখা গেল না কিন্তু ব্যথা আছে, সেটাকেও ইগনোর করলে চলবে না, সাথে যদি মুভমেন্ট কমে যায় তাহলেও কিন্তু অবশ্যই ভর্তি হওয়া দরকার। আরেকটা জিনিস যেটা এখন অবধি বলা হয়নি, যেমন প্রেশার, সেটাও কিন্তু একটা সমস্যার ব্যাপার। সেটা কিভাবে বোঝা যায়, অনেক সময় বোঝা যায়, অনেক সময় ডায়াগনোসিস হয়তো হলো না, ডক্টরের কাছে চেক আপে যখন যা হলো তখন হয়তো ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে হয়তো মাথা ঘুরছে খুব, চোখে ধোয়া ধোয়া লাগছে, পেটের উপরের দিকে খুব ব্যথা লাগছে, বমি পাচ্ছে, সেটা কিন্তু প্রেশার বাড়ার সিমটমও হতে পারে। হঠাৎ করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনিও হয়। তো এইসব যদি দেখা যায়, সাথে পা ফোলা খুব বেশি থাকে, তাহলে সেগুলো কিন্তু ইমিডিয়েট বলা দরকার। বাচ্চা হওয়ার পর কি কি খেয়াল রাখা দরকার? হ্যাঁ, এইটাও কমন কিছু জিনিস একটুখানি খুব খেয়াল রাখা দরকার। যেমন বাচ্চা হওয়ার পর মায়ের নিজের শরীরের দিকে একটুখানি ঠিকঠাকভাবে খেয়াল রাখা, মানে তার কিছু কিছু সাপ্লিমেন্টেশন যেমন আয়রন, ক্যালসিয়াম, এগুলোর রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি তখনও থাকে। 3টে মাস সেটা নিলে খুবই ভালো, সেটা ডক্টর বলে দেবেন কিভাবে। ব্লিডিংটা কীরকম কী হচ্ছে সেটা দেখা, ব্যথাটা ঠিক থাকছে নাকি, পেটে যেটা ব্যথা হয়। আরও একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ব্রেস্ট কেয়ার, মানে প্রেগনেন্ট মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক জমে গিয়েও কিন্তু জ্বর আসা বা কিছু কিছু ইনফেকশনের হাই চান্সেস থাকে। বেবির দিকেও কিন্তু খেয়াল রাখা, সে হলুদ হয়ে যাচ্ছে নাকি, খেতে ঠিকঠাক পাচ্ছে নাকি, মানে জন্ডিস আসে কিছু কিছু ক্ষেত্রে বেবির। আর যেটা 40 ডেজ প্রেগনেন্সির পর থেকে 42 ডেজ 40 ডেজ বা অ্যাপ্রক্স 2-2.5 মাস, 1.5 মাস 2 মাস, ওই সময়টাতে কিন্তু বেশ কিছু কমপ্লিকেশান হঠাৎ করে হতে পারে, যেগুলো প্রেগনেন্সিতেও পসিবল, যেমন প্রেশার বেড়ে যাওয়া,
হার্টের সমস্যা কিছু কিছু, তো সেইগুলোর ব্যাপারে কিন্তু একটু অ্যাওয়্যার থাকা, কোনো কিছু সেরকম কষ্ট হলে যেন সঙ্গে সঙ্গে দেখানো হয় বা কনসাল্ট করা। আমরা কথা বললাম ডক্টর সুচিস্মিতা হালদারের সঙ্গে। আজকে কিন্তু দেখতে দেখতে সময়টা শেষ। নাম্বারটা লিখে নিয়েছেন তো 8017150086 এ আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই যে কোনো মেয়েদের যে সমস্যাগুলো আপনারা কিন্তু যোগাযোগ করুন। তিনি একজন বিশিষ্ট গাইনোকোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন তিনি। আপনারা মোবাইলে যোগাযোগ করুন, আর অনেক হসপিটালেই অ্যাটাচড রয়েছেন, একটু যোগাযোগ করুন। ভালো থাকবেন, শেষ করছি, ধন্যবাদ, নমস্কার। সোনার বাংলা আমার